আজকে আমরা ইভিএস এর পেডাগজি শুরু করব। পেডাগজি মানে তোমরা জানোই টিচিং মেথড, কিভাবে আমরা পড়াবো। এই বিভিন্ন সাবজেক্টের পেডাগজিগুলো মোটামুটি একই ধরনের এবং প্রত্যেকটা পরীক্ষা যেমন সিটেট, ডাব্লিউবি টেট এবং এস্টেটে এই পেডাগজিগুলোতে প্রায় 50% নম্বর আসে। ইভিএস পেডাগজি কমপ্লিট করার পর তোমার পেডাগজির বিষয়ে একটা সাম্যক ধারণা চলে আসবে এবং বাকি বিষয় পেডাগজিগুলো তোমার হাতের মুঠোয় চলে আসবে। তার ফলে 150 নম্বরে যে পরীক্ষা হয় তার মোটামুটি 40 to 50% তোমার হাতের মুঠোয়। এবার এই পেডাগজিগুলো কমপ্লিট করার পর আমরা বিভিন্ন বিষয় যেমন ল্যাঙ্গুয়েজ, ম্যাথ এগুলোর আমরা ক্লাস কন্টিনিউ করব। দেখো, ইভিএস এর শিক্ষণ পদ্ধতি বা পেডাগজি, তাই তো? এবার এটার প্রথমে আমাদের স্কোপটা জানতে হবে, কনসেপ্টটা জানতে হবে, তাই তো? এবার দেখো, ইভিএস শব্দটা কোথা থেকে এসছে? ইভিএস শব্দটা এসছে হচ্ছে ফ্রেঞ্চ শব্দ ইনভাইরনার থেকে। দেখো, এবার ইনভাইরনার মানে কি? এর অর্থ কি? এনসার্কেল করা, মানে পরিবেষ্টিত হওয়া। মানে আমরা যা কিছু দিয়ে পরিবেষ্টিত হয়ে আছি, যেমন আমাদের পরিবেশের কী কী উপাদান, যেমন নদী, নালা, গাছপালা, এমনকি বাড়িঘর, এগুলো দ্বারা আমরা পরিবেষ্টিত, এমনকি বায়ু, সব কিছু দ্বারা আমরা পরিবেষ্টিত। তাহলে এরাই আমাদের কি? পরিবেশ হয়ে গেল। তাহলে পরিবেশ সম্বন্ধে বিভিন্ন যারা ফিলোসফার আছেন তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। যেমন আর্মিস্কি বলেছিলেন যে জীব সম্প্রদায় পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থানকে বলে পরিবেশ। তাহলে জীব সম্প্রদায় যেগুলো আছে এগুলো পারিপার্শ্বিক, জৈব মানে যেগুলো জীব জগৎ, আর প্রাকৃতিক অবস্থান, প্রাকৃতিক মানে যেগুলো হচ্ছে মানে বাতাস, তারপরে হচ্ছে স্থল, তারপরে হচ্ছে বায়ু মানে নদী, যাই হোক এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, এদের সমন্বয়ে পরিবেশ তৈরি হয়েছে। সিসি পার্ক কি বলেছে? সময় ও নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে পরিবেশ বলে। তার মানে সময় মানে আমরা যে সময়ে বা যে স্থানে আছি, মানে কোনো একটা সময়ে যে নির্দিষ্ট স্থানে, সেই স্থানে যে চারিপাশে যে আমাদেরকে ঘিরে আছে সেটা হচ্ছে আমাদের পরিবেশ। এবার উডওয়ার্থ তো খুব নাম করা ফিলোসফার, এই আমাদের তাহলে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যেসব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর উপর ক্রিয়াশীল হয়, মানে যেগুলো বাইরের যে উপাদানগুলো জীবনের শুরু থেকে শিশুদের উপর ক্রিয়াশীল হয়, সেগুলোর সমষ্টিকে আমরা কি বলবো? পরিবেশ। তাহলে আমরা কি আর্মিসের মত, সিসি পার্কের মত আর উডওয়ার্থের মত জানতে পারলাম। এবার তারপরে আমরা পড়বো পরিবেশবিদ্যার পরিধি। এবার পরিবেশবিদ্যার পরিধি কত? দেখো, পরিবেশবিদ্যার অ্যাসপেক্টগুলো বা পরিধি বা কত দূর আমরা পরিবেশকে বিচার করি সেটা কী কী উপর নির্ভর করে? একটা দেখো, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জৈব পরিবেশ এবং সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? আমাদের চারিপাশে যে প্রাকৃতিক জিনিসপত্র, জড় পদার্থগুলো আছে, যেমন পাথর, তারপরে হচ্ছে জল, বায়ু, তারপরে পাহাড় পর্বত, নদী নালা, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। তারপর জৈব পরিবেশ। জৈব পরিবেশ কি? জৈব পরিবেশ হলো, দেখো, জীবজগৎ মানে হচ্ছে প্রাণী, উদ্ভিদ, তারপরে বিভিন্ন জীবাণুগুলো মানে মাইক্রোবসগুলো, এসব জীবজগতের অন্তর্গত। এবার সামাজিক পরিবেশ। তা সামাজিক পরিবেশটা আমাদের কি? দেখো, সামাজিক পরিবেশটা কি? মানে দেখো, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, গোষ্ঠীবদ্ধ, মানুষ একসঙ্গে থাকে। তাহলে মানুষের উপর বা শিশুর উপর, শিশু বিকাশের উপর সমাজের একটা প্রভাব আছে। তাহলে এই সামাজিক পরিবেশটা কি করে? শিশুর উপর প্রভাব বিস্তার করে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে মানে সামাজিক পরিবেশের প্রধান উপাদান হলো মানুষ, ঠিক আছে? এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেমন কি বলেছে? পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক কাঠামো, সামাজিক যোগাযোগ, অধিকার, ক্ষমতা, আচরণ, সংস্কৃতি, মানুষের দৃষ্টিভঙ্গি, এগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান বা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মানুষ। এটাই আমাদের এখানকার মেন পয়েন্ট। এবার সামাজিক পরিবেশ হলো, তারপর দেখো পরিবেশ শিক্ষার বিষয়বস্তু। তাহলে আমরা পরিবেশে কি পড়ছি? পরিবেশবিদ্যার আলোচনায় পরিবেশ জ্ঞানের ক্ষেত্রটিকে জানতে হলে পরিবেশের পরিবর্তন এবং কি কারণে পরিবর্তন তার আলোচনা করা দরকার। সেক্ষেত্রে মানুষের যেমন ভূপৃষ্ঠের কি সন্তান, মানুষ কি? মানুষ ভূপৃষ্ঠের সন্তান। ভূপৃষ্ঠ থেকে যেমন আলাদা বাকি সব গাছপালা, অন্য অন্য প্রাণী, সবাই হচ্ছে পৃথিবীর সন্তান। তাহলে এই পৃথিবীর সন্তান তেমনই তার হাতে ধরে পরিবেশের ক্ষেত্রটি প্রসারিত হয়েছে। মানে দেখো, মানুষের প্রভাব, যেহেতু আমরা একটু আগে পড়লাম যে পরিবেশের উপর মানুষের প্রভাব মানে সবচেয়ে বেশি। কেন? প্রধান উপাদান পরিবেশের হচ্ছে মানুষ। তাহলে দেখো, সব কিছু উপর মানুষের একটা প্রভাব আছে, যা আবার সম্পর্কযুক্ত। কি দেখো, এবার মানুষের কেমন প্রভাব আছে? অরণ্যের উপর মানুষের প্রভাব আছে, কৃষিকাজের উপর মানুষের প্রভাব আছে, নদীর জলের প্রভাব, এখন তো বাঁধ দিয়ে জলও আটকে দিচ্ছে, তাহলে জলের উপরও মানুষের একটা প্রভাব আছে।
তারপর নগরায়ন হচ্ছে, শিল্পায়ন, যানবাহন দূষণ, বৈজ্ঞানিক অনুসন্ধান, এগুলো সব কিছু কি পরিবেশ শিক্ষার বিষয়বস্তু। এবার পরিবেশ শিক্ষাটা দেখো না হলে তাহলে একটা শিশুর বিকাশ হবে না। কেন? দেখো একটা শিশু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মৃত্যু পর্যন্ত তার আর চারিপাশের পরিবেশের একটা প্রভাব থাকে। তাহলে পরিবেশ শিক্ষা মেন, আমাদের জানতে হবে পরিবেশ শিক্ষা। তারপরে দেখো শিশুর জন্য মানে শিশুর উপর পরিবেশবিদের কী কী জানতে হবে এটা আমাদের আলোচনা করতে হবে, যে শিশুরা কী কী জানবে পরিবেশ সম্বন্ধে। দেখো শিশুরা কী জানবে, যে অরণ্য মানুষের মৌলিক চাহিদার অধিকার। মানে দেখো অরণ্য মানে বনভূমি, এটা কি আমাদের মৌলিক চাহিদার মধ্যে পড়ে। দেখো অরণ্য যদি ধ্বংস হয় তাহলে কি মানুষের সমূহ ক্ষতি হয়ে যাবে, প্রচুর ক্ষতি হবে, এমনকি মানুষ সভ্যতাই নষ্ট হয়ে যেতে পারে। তার মানে কি শিশুদেরকে জানতে হবে, ওদেরকে আগে থেকে শিক্ষিত করতে হবে যে অরণ্যের তাদের উপর কী কী প্রভাব আছে, অরণ্য কীভাবে সংরক্ষণ করা দরকার, এগুলো তাদেরকে জানতে হবে। আর কি কৃষিকাজ ও পরিবেশের পরিবর্তন। দেখো কৃষিকাজ আমরা যেমন ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, তাহলে কি ভারতের বেশিরভাগ মানুষ কৃষি জীবিকার উপর নির্ভর করছে। এবার বিভিন্ন কৃষি যদি না থাকে তাহলে মানুষ খেতে পারবে না, মানুষের অনাহারে মরবে। এবার তাহলে পরিবেশের তো একটা প্রভাব আছে কৃষির উপর, সব জায়গায় সব ফসল হয় না, তাহলে সেটাও জানতে হবে। এটাও পরিবেশ বিদ্যার অন্তর্গত, যে কৃষিকাজটা কোথায় কি হবে, কোথায় ভালো ফসল হবে, কোথায় খারাপ ফসল হবে, কোন মাটিতে কী ধরনের ফসল হবে, এটাও পরিবেশের বিষয়বস্তু। তাহলে এটা আমাদেরকে শিশুদেরকে জানাতে হবে, পড়াতে হবে। এবার প্রকৃতির কিডনি জলাভূমি মানুষদের হতে হবে। দেখো আমাদের যেমন কিডনি আছে, আমাদের কিডনি কী করে, রক্ত পরিষ্কার করে, ওরকম প্রকৃতির কিডনিকে কী বলে, জলাভূমির মধ্যে অনেক কিছু পড়ে, যেমন জলের প্রাণী, জলের উদ্ভিদ, এরা সব জলাভূমির মধ্যে অন্তর্গত। তো এই জলভূমির সম্বন্ধে জানতে হবে। জলভূমির সম্বন্ধে যদি না জানে কেউ, তাহলে তো সে তো জলভূমি সংরক্ষণের কথাটা বুঝতে পারবে না, যে কেন জলভূমি সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের তো পরবর্তীকালে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগাতে হবে, আমাদেরকে বনভূমি বাঁচাতে হবে, জলভূমি বাঁচাতে হবে। তার জন্য কি পরবর্তী প্রজন্ম বা শিশুদেরকে এটা শিক্ষিত করতে হবে। তাহলে এটা হচ্ছে জলভূমির গেল। তারপরে নদী প্রবাহের হস্তক্ষেপ। দেখো আমরা এখন বাঁধ দিচ্ছি, জলবিদ্যুৎ তৈরি করছি, তো এগুলো তো সব নদীর প্রবাহকে আটকে করছি। আর নদীর প্রবাহ যদি আমরা খুবই পরিবর্তন করি বা চেঞ্জ করি, তাহলে যেমন রিসেন্টলি আমাদের হিমাচলে উত্তরাখণ্ডে বন্যা হলো, বন্যার জন্য ভাগীরথী নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে, তার জন্য অনেক অনেক বড় একটা শহর ধ্বংস হয়ে গেছে বা গ্রাম একটা ধ্বংস হয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। তাহলে এই যে নদীর প্রবাহের যে চেঞ্জ, এর ফলে বিভিন্ন ক্ষতি হচ্ছে। তাহলে নদীর প্রবাহ কীভাবে চেঞ্জ হবে বা চেঞ্জের ফলে কী ক্ষতি হবে, এগুলো আমাদের শিশুদেরকে জানাতে হবে, যাতে তারা পরবর্তী প্রজন্মে যখন তাদের হাতেই সব কিছু আসবে, তারা যাতে ঠিকঠাক জিনিসগুলো করতে পারে। তাহলে তারপর খনিজ সংক্রান্ত কাজ করে। দেখো খনিজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, খনিজ ছাড়া যেমন লোহা ছাড়া আমরা থাকতে পারবো না, ওরকমই খনিজ হচ্ছে পেট্রোলিয়াম, কয়লা, এগুলো হচ্ছে আমাদের জ্বালানি হিসেবে ইউজ হয়। এই খনিজ সম্বন্ধে শিশুদেরকে জানাতে হবে। আর কি নির্মাণ কার্য মানে কোথায় বসতি করতে হবে, কোথায় করতে হবে না, কোন জায়গাটাকে সংরক্ষণ করে রাখতে হবে। এবার বসতি করার জন্য কীভাবে বসতি করলে বা কীভাবে প্ল্যান করে বসতি করলে তা ভালোভাবে ওখানে মানুষ থাকতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না, এগুলোতে পরিবেশবিদ্যার পাঠের মধ্যে পড়ছে। তারপর আমরা এই পরিবেশবিদ্যা নিয়ে কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেব। পরিবেশ দেখো বলেছে পরিবেশ বিজ্ঞান হলে কি বলেছে, এখানে অপশন দিয়েছে প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমন্বয় গড়ে ওঠা একটা বিজ্ঞান। তাহলে আমরা দেখেছি যে পরিবেশ বিজ্ঞান প্রাকৃতিক ও জৈব ও সামাজিক বিজ্ঞানের মধ্যে পড়ছে, তাহলে এখানে অপশনটা ডি হবে উত্তর। তাহলে আরেকটা কোশ্চেন দেখো, বলছি ইনভায়রন শব্দের উৎপত্তি হলো। দেখো আমরা প্রথম স্লাইডেই পড়েছি ইনভায়রন শব্দের উৎপত্তি, ইনভাইরনার, সি এই অপশনটা থেকে। দেখো মোহনার পরিবেশ হলো কি, দেখো মোহনা কোথায় হয়, নদী বদ্বীপ যেখানে, সেখানে মোহনার সৃষ্টি হয়। মোহনার পরিবেশ কেমন হবে, প্রাকৃতিক পরিবেশ হবে, সাংস্কৃতিক পরিবেশ হবে, কৃত্রিম পরিবেশ হবে, না এদের একটা। দেখো মোহনা মানে কি, মোহনা মানে ওখানে জল আছে, ওখানে গাছপালা আছে, তাহলে এটা অবশ্যই প্রাকৃতিক পরিবেশ হবে। তারপরে দেখো সমাজ, পরিবার প্রভৃতি বিষয়গুলি, দেখো প্রথমে বলে সমাজ, তাহলে এটা সামাজিক পরিবেশের অন্তর্গতই হবে। বাকিতে তো এগুলো প্রাকৃতিক বলেছে, সমাজ তো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত না বা সমষ্টিগতও না, এটা সামাজিক পরিবেশের অন্তর্গত, তাহলে অ্যান্সারটা হবে বি। এবার দেখো পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানগুলি কি, তা কি বলেছে এখানে, অর্থ, মূল্যবোধ, মানুষ, সবগুলো। দেখো গুরুত্বপূর্ণ আমরা পড়েছিলাম যে
প্রধান গুরুত্বপূর্ণ আর অন্যান্য গুরুত্বপূর্ণ। প্রধান গুরুত্বপূর্ণ কে ছিল মানুষ, তাহলে এখানে অপশন হয় মানুষ। বাকিগুলো যেমন অর্থ, মূল্যবোধ, এগুলো কি অন্যান্য গুরুত্বপূর্ণ সব উপাদান। কিন্তু প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে মানুষ, যেটা আমরা পড়েছিলাম, বলেওছিলাম সেখানে, যে মেন পয়েন্ট, এই পয়েন্ট। তারপরে দেখো বলেছে এই কোশ্চেনটা দেখো, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় কোন সময় তালিকাভুক্ত হবে? এটা যে ডিএলএডে অনেকবার এসছে কোশ্চেনটা, মাঝে মাঝে আসে ডিএলএডে। তাহলে এই কোশ্চেনটা দেখো, বলেছে 1976 খ্রিস্টাব্দে টিবিলিস কনফারেন্সে, 1977 খ্রিস্টাব্দে টিবিলিস কনফারেন্সে, 1977 খ্রিস্টাব্দে বেলগ্রেড ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে, তারপর 1979 খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামে। তাহলে আমাদের কি হবে? আমাদের এই অপশনটা হবে হচ্ছে অপশন বি, 1977 খ্রিস্টাব্দে টিবিলিস কনফারেন্স। তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের জন্য একটা বোনাস কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা কমেন্টে অ্যান্সার দাও যে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? কার্বন ডাইঅক্সাইড হবে, মিথেন হবে, নাইট্রোজেন হবে, না সালফার ডাইঅক্সাইড হবে? তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।